নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিংহ লগ্ন সাপেক্ষে আপনাদের জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি লগ্ন থেকে 12টি ঘরের যে কোনো ঘরে অবস্থান করলে কি ফলাফল আপনারা জন্মকালীন জন্মছক থেকে পেতে পারেন। এই সিরিজটা কিন্তু আমাদের মেষ লগ্ন থেকে শুরু হয়েছে। অলরেডি আমরা কর্কট লগ্ন পর্যন্ত আলোচনা করে ফেলেছি। আজকে আমাদের আলোচনা হবে সিংহ লগ্ন এবং এই আলোচনাটা পরস্পর কিন্তু মীন লগ্ন অবধি চলতে থাকবে। তো যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন, বা যারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরস্পর ভিডিওগুলো আপনারা দেখতে পান। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো দেরি না করে আসুন শুরু করা যাক। তো সিংহ লগ্ন সাপেক্ষে আজকে আমাদের আলোচনা হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান নিয়ে। দেবগুরু বৃহস্পতি সিংহ লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি হয়। পঞ্চম ঘর খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর হয়, কেননা আমাদের জন্মছকে ত্রিত্রিকোণের সর্বপ্রধান ঘর হচ্ছে পঞ্চম ঘর। কেন প্রধান ঘর? কেন পঞ্চম ঘর হচ্ছে আমাদের সবথেকে পজিটিভলি জ্ঞান বুদ্ধি শিক্ষার ঘর হিসাবে বিবেচিত হয়। আমাদের সন্তান সুখ দেখা হয়, আমাদের প্রেম সম্পর্ক দেখা হয়, আমাদের সামাজিক পরিচিতি দেখা হয়। তো পঞ্চম ঘরকে খুবই গুরুত্বপূর্ণ ঘর হিসাবে মনে করা হয়। এবং তার সাথে যে আরেকটি ঘর দেবগুরু বৃহস্পতি পেয়েছে সেটা হচ্ছে অষ্টম ঘর। অষ্টম ঘর থেকে আমাদের আয়ু দেখা হয়, আমাদের যা কিছু জীবনে লোকানো গুপ্ত সব কিছু দেখা হয়। জীবনের সংঘর্ষও কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয় এবং মৃত্যুও কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয়। এবার বিষয়টা হচ্ছে সিংহ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ঘরের অধিপতি। অষ্টম ঘর নেগেটিভ নয়, কিন্তু হ্যাঁ সংঘর্ষ অবশ্যই দেয়। যেহেতু সে আয়ুর ঘর, যদি অষ্টমপতি দুর্বল থাকে তাহলে তাদের আয়ুও কম হতে পারে। তো সেই দিক থেকে আমরা কখনোই নেগেটিভ ধরতে পারি না। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু লগ্নাধিপতি সূর্যের পরম মিত্র হয় দেবগুরু বৃহস্পতি, কেন দেবতাদের গুরু হয় সে, তো সেই দিক থেকে সিংহ লগ্ন সাপেক্ষে 99% ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেই ঘরে অবস্থান করুক না কেন সর্বোচ্চ শুভ ফলাফল দিয়ে থাকে। কিন্তু যেহেতু সে অষ্টম ঘরের অধিপতি হয়, তো খুব সহজেই আমি বলে দিতে পারি না যে সিংহ লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা মানুষই দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ পড়তে পারেন। কেন কিছু কিছু অবস্থান আছে যেই অবস্থানগুলোতে আপনাদের দেখে নেওয়াটা দরকার বা কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে নেওয়ার দরকার। তাছাড়াও আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো সময়গত বন্ধুত্বের মাধ্যমে দেবগুরু বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্রে আপনারা দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ করে সর্বোচ্চ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে পারেন। তো এই বিষয়টা আলোচনা হবে। তো সিংহ লগ্ন যথেষ্ট স্বাধীন চেতা মেন্টালিটির মানুষ হয়ে থাকে এবং বলা যেতে পারে সাহস উদ্যম এই সকল মানুষের মধ্যে সর্বদাই বিরাজমান। আত্মমর্যাদাবোধ ভীষণ থাকে। স্বাধীন চেতা হওয়ার জন্য যে কোনো জিনিসের প্রতি আকৃষ্টি যেরকম তাড়াতাড়ি হয় সেরকম সেটা থেকে দূরে সরে আসার ক্ষমতাও কিন্তু তাদের মধ্যে থাকে। তো এখন এই লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান বুঝতে গেলে আমাদেরকে এইটা প্রথমে দেখতে হবে যে আপনার জন্মছক খুলে দেখুন আপনার সিংহ লগ্ন দেবগুরু বৃহস্পতি কোন ঘরে অবস্থান করছে। এটা সহজে বোঝার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। যদি আমরা স্ক্রিনে আসি, আমরা দেখতে পাচ্ছি এটা একটি সিংহ লগ্নের জন্মছক। আপনাদের সিংহের ঘরে ল লেখা থাকবে। দেখুন রাশি হলেও দেখতে পারেন ভিডিওটা, বাট লগ্ন হিসাবে ফলাফলটা কিন্তু 100% অ্যাকুরেটলি আপনারা পেতে পারবেন। তো জন্মকালীন জন্মছক খুলে আপনারা দেখুন যে আপনার লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কোনো না কোনো ঘরে বসে আছে। সেই ঘর কোনটা, সেই ঘরে বসে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কী কী পজিটিভ ইম্প্যাক্ট দেবে সেই বিষয়টাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো যদি প্রথমেই আমরা দেখি যে দেখুন এখানে পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি হয়, কেন বৃহস্পতির দুটি ঘর ধনু এবং মীন। যদি লগ্নেই ধরুন অবস্থান করে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমপতি লগ্নে অবস্থান করছে, একটা বিষয় প্রথমেই বলে রাখি যে যেহেতু দেবগুরু বৃহস্পতি সিংহ লগ্ন সাপেক্ষে প্রথম ঘরটা পঞ্চম, সেদিক থেকে পঞ্চম ঘর যেহেতু শুভ এবং দ্বিতীয় ঘরটাকে আমরা কিছুটা অশুভ ধরবো, যেহেতু মারক ঘর হয় অষ্টম ঘর হয়, তাহলে দ্বিতীয় ঘরটা আমাদের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে অশুভ। তাহলে এইটা আপনারা ধরে নিতে পারেন দেবগুরু বৃহস্পতির দশা বা মহাদশা যখনই আপনারা পাবেন, তাহলে প্রথমে পঞ্চম ঘর রিলেটেড সর্বোচ্চ শুভ ফলাফল পাবেন, তারপরে অষ্টম ঘর রিলেটেড কিছুটা নেগেটিভ ফলাফল আপনারা পাবেন। এখন কিছুটা নেগেটিভ কেন বললাম? কেন দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, সে সর্বদাই তার পজিটিভ ফলাফল দেওয়ার ক্ষমতাটা সর্বোচ্চ বেশি, নেগেটিভ ফলাফল দেওয়ার ক্ষমতাটা সর্বোচ্চ কম। তো সেই দিক থেকে যদি আমরা বিচার করি, যদি লগ্নে বসে থাকে
তাহলে এইটা খুবই শুভ হলো। আপনাদের দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি লগ্নে বসে আছে, লগ্নের অধিপতির সাথে সে মিত্র হয়, সেদিক থেকে জাতক বা জাতিকার পার্সোনালিটি খুবই পজিটিভ হবে, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী সে হবে। এবার যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি হয়, লগ্নে বসে যদি স্ট্রং অবস্থাতে বসে থাকে, জাতকের ক্ষেত্রে সে যথেষ্ট শিক্ষিত হবে, যথেষ্ট জ্ঞানী হবে, যথেষ্ট উদার হবে, সম্মান তার মধ্যে থাকবে, সম্মানীয় ব্যক্তিত্বের অধিকারী সে হবে। এবং যদি লগ্নাধিপতি সূর্য স্ট্রং অবস্থাতে জন্মছকে কোথাও না কোথাও বসে থাকে, তাহলে সেক্ষেত্রে এই সকল জাতক বা জাতিকার আয়ু কিন্তু দীর্ঘ হবে, যেহেতু সে অষ্টম ঘরের অধিপতি লগ্নে বসে আছে। হ্যাঁ, কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা থাকবে যদি লগ্নাধিপতি দুর্বল হয়ে যায়, না হলে কিন্তু কোনো সমস্যার জায়গা নেই। দেবগুরু বৃহস্পতি সর্বদাই লগ্নে অবস্থান করে সর্বোচ্চ শুভ ফলাফল দেবে। দেবগুরু বৃহস্পতি 3টি দৃষ্টি হয়, যদি দৃষ্টিগুলো দেখি, দৃষ্টির মাধ্যমেও কিন্তু তার পঞ্চম দৃষ্টি, অবশ্যই পঞ্চম ঘরে শিক্ষাক্ষেত্রে সাফল্য, সন্তান সুখের ক্ষেত্রে সাফল্য। সপ্তম দৃষ্টি তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাফল্য এনে দেবে, এবং তার সাথে কিন্তু অবশ্যই তারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সাফল্য লাভের জায়গা থাকে। এবং নবম দৃষ্টি নবম স্থানে পড়বে, ধার্মিক হবে, বললাম সামাজিক পরিচিতি তার মধ্যে খুব পজিটিভ থাকবে। এবার ধরুন দেবগুরু বৃহস্পতি যদি এই জন্ম লগ্ন সাপেক্ষে বক্রী হয়ে যায়, বক্রী যদি দেবগুরু বৃহস্পতির পাশে এখানে এরকম স্টার চিহ্ন দেওয়া থাকে, একটা কথা মাথায় রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি যে কোনো গ্রহ তার মিত্র ক্ষেত্রে যদি বক্রী হয়, তার ফলাফলে কিন্তু ডাউননেস চলে আসে, মানে দুর্বল হয়ে যায়। তো যদি মিত্র ক্ষেত্রে বক্রী হয়, তাহলে আমি যে ফলাফলগুলোর কথা বললাম সেই ফলাফলগুলোর মধ্যে কিন্তু কমতি চলে আসবে, এতটা শুভ ফলাফল দেবগুরু বৃহস্পতি আর তখন দিতে পারবে না তার দশা বা অন্তর্দশাতে, এইটা মাথায় রাখতে হবে। যদি সে অস্ত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, অবশ্যই দেবগুরু রত্ন আপনারা চোখ বুজে ধারণ করতে পারেন, লগ্নে যদি অবস্থান করে থাকে। তারপরে যদি দ্বিতীয় স্থানে বসে থাকে, দ্বিতীয় ঘরটা হচ্ছে বুধের ঘর, বুধের সাথে দেবগুরু বৃহস্পতির নৈসর্গিক মিত্রতার সম্পর্ক নেই, কিন্তু সম হয়। তবে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে দেবগুরু বৃহস্পতির সাথে যদি বুধের সময়গত বন্ধুত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসেও সর্বোচ্চ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। আগে আমরা এটা জেনে নিই যে সময়গত বন্ধুত্ব কী করে দেখব। প্রথমত বৃহস্পতি যদি কন্যাতে অবস্থান করে, বুধ গ্রহকে কন্যার পরবর্তী 3টে ঘর বা আগে 3টি ঘরে অবস্থান করতে হবে, তাহলেই দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সময়গত বন্ধুত্ব হয়ে যাবে। অর্থাৎ বুধ যদি তুলা, বৃশ্চিক বা ধনুতে বসে, অথবা সিংহ, কর্কট বা মিথুনে বসে, তাহলে দেবগুরু বৃহস্পতি যদি কন্যাতে বসে, তাহলে দেবগুরু বৃহস্পতি আর বুধের মধ্যে সময়গত বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে। এই সম্পর্ক দেবগুরু বৃহস্পতিকে যথেষ্ট স্ট্রং করবে, মিত্র ফলাফল দিতে বাধ্য করবে। তো দ্বিতীয় স্থান আমাদের বাকশক্তির ঘর হয়, অতএব তার বাণী হবে যথেষ্ট স্ট্রং, যথেষ্ট ভালো। আর্থিক স্টেবিলিটি, আর্থিক সঞ্চয়ের জন্য এই অবস্থান দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে খুবই শুভ আমরা ধরতে পারি। পারিবারিক দিক থেকে সম্মান বৃদ্ধির জায়গা কিন্তু যথেষ্ট পজিটিভলি থাকবে দ্বিতীয় ঘরে অবস্থানের জন্য। তবে একটা বিষয় কি, যেহেতু সে পঞ্চম ঘরের অধিপতি দ্বিতীয়, সে যথেষ্ট বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন করবে, অসুবিধার জায়গা নেই। কিন্তু অষ্টমপতি দ্বিতীয় স্থানে থাকার জন্য আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে ওঠানামা থাকবে, তবে আকস্মিক লাভও কিন্তু চলে আসতে পারে। সম্পত্তি লাভের ক্ষেত্রে এই অবস্থানও দেবগুরু বৃহস্পতিকে খুব পজিটিভ ধরা যেতে পারে। এই ঘরে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হয়, যদি সময়গত বন্ধুত্বে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো কিছুটা নেগেটিভ ফলাফল এক্ষেত্রেও দিতে পারে। দৃষ্টির ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়বে, নিচস্থ ঘরে দৃষ্টি পড়ে ঋণে ফেলতে পারে, কিছু অংশে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টম স্থানে পড়বে, সেক্ষেত্রে আয়ুর জন্য যথেষ্ট পজিটিভ, এবং গুপ্ত বিদ্যার প্রতিও তাদের ইন্টারেস্ট কিন্তু থাকে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি, তার নবম দৃষ্টি পড়বে দশম স্থানে, তো ইনকামের ক্ষেত্রে বললাম নিজে খেটে তার অর্থ উপার্জনের জায়গা কিন্তু আনতে পারে, এবং অবশ্যই তার বাণীর মাধ্যমে, বাকশক্তির মাধ্যমে কিন্তু জীবনে অর্থ উপার্জন করে দেখাতে পারে। যদি তৃতীয় স্থানে বসে থাকে, তৃতীয় স্থান পরিশ্রম পরাক্রমের ঘর হয়, এটা শুক্রের ঘর হয়, তুলা রাশি, সেক্ষেত্রে আপনাদেরকে সেম প্রসেসে কিন্তু সময়গত বন্ধুত্ব দেখতেই হবে, কারণ শুক্র আর বৃহস্পতি একে অপরের নৈসর্গিক শত্রু হয়। তো সেই দিক থেকে এইখানে আপনাদেরকে সময়গত বন্ধুত্ব মাস্ট দেখতে হবে। আগেরটাতে দেখিয়ে দিয়েছি সেইভাবে সেম, শুক্র পরে 3টে ঘর বা আগে 3টে ঘরে যদি থাকে, তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যদি তৃতীয় স্থানে বসে থাকে, অবশ্যই খুব ভালো। প্রথমত ভাই বোনেদের সহযোগিতা তারা জীবনে পাবে, ভাই বোনও তাদের থেকে সহযোগিতা পাবে। লেখালেখির কর্ম যদি তারা করে, তাদের জন্য খুব পজিটিভ, এবং সাহস বা উদ্যোগের জন্য এই অবস্থান খুব ভালো। এবং এইটাও আমরা ধরে নিতে পারি, যেহেতু ধরুন তৃতীয় স্থান পরিশ্রম পরাক্রমের ঘর, তার পরিশ্রমের ফল কিন্তু তারা জীবনে অবশ্যই পেয়ে থাকে। এবং যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশনের ঘরে তৃতীয় ঘর, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত হয়ে কর্ম করছে তাদের জন্য কিন্তু খুব ভালো, যোগাযোগ ব্যবস্থা খুব স্ট্রং হয়। সেম যদি এখানে তাৎকালিক শত্রুতায় বসে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে নেগেটিভিটি, অলস করিয়ে দেবে, খেটেও ফলাফল পাবেন না, ছোটো ভাই বোনেদের সাথে সম্পর্কে অবনতি দেখা যাবে, এবং তার সাথে কিন্তু খাটবেন, খেটে ফলাফল পাবেন না, পরিশ্রমের ফল পাবেন না, সাহসও দেখাতে পারবেন না সময় মতো।
এটা অবশ্যই দেখে নিতে হবে তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। যদি এখানে বক্রী থাকে তাহলে আমি অবশ্যই বলবো খুব ভালো অবস্থান। বক্রী থাকলে এখানে তাৎকালিক শত্রুতায় থাকলেও দেবগুরু বৃহস্পতির থেকে পূর্ণ পজিটিভ ফলাফল পাবেন, কারণ শত্রু ক্ষেত্রে বক্রীগুলো মিত্র সমান ফলাফল দিয়ে থাকে। দৃষ্টিটা আমরা দেখে নেবো, পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তমে, দাম্পত্য জীবনের জন্য খুব ভালো। সপ্তম দৃষ্টি নবম স্থানে, ধর্মের জন্য, পিতার জন্য খুব ভালো। এবং তার সাথে কিন্তু নবম দৃষ্টি কোথায় পড়বে? আমরা দেখতে পাচ্ছি মিথুনে পড়বে, যেটা হচ্ছে একাদশ ঘর, ইচ্ছা পূরণের জন্য খুব ভালো। সে তার নিজে খেটে উপার্জন করে নেবে বা তার ইচ্ছাগুলোকে পূরণ করবে। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে, চতুর্থ স্থান মানে এখানে হয়ে যাচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, পঞ্চম ঘরের অধিপতিও সে চতুর্থ স্থানে অবস্থান করছে। তাহলে সেই দিক থেকে আমরা এটা ধরে নিতে পারি খুবই পজিটিভ হয়ে যাচ্ছে এখানে চতুর্থ অবস্থানের জন্য। একটা প্রথম বিষয় আপনাদেরকে বলে রাখতে চাইছি যে দেখুন, যে কোনো গ্রহ যদি তার নিজের ঘরের দ্বাদশ স্থানে থাকে, ধনু হচ্ছে তার প্রধান ঘর, তার দ্বাদশ স্থানে আছে, কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এই ঘরে থেকে দেবে। তবে গাড়ি, বাড়ি, জমি সব কিছুর জন্য কিন্তু অবশ্যই খুব ভালো ঘর। মায়ের আশীর্বাদ, মায়ের থেকে স্নেহ, মায়ের প্রিয় পুত্র বা আপনারা সন্তান হয়ে দেখাতে পারবেন, এটা খুব ভালো। সেদিক থেকে কোনো নেগেটিভিটি নেই। তবে কিছু অংশে একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, কিছুটা সংঘর্ষ দেবে। আপনাদের সব কিছু আছে থেকেও যেন মনে হবে সেই জিনিসটাকে পূর্ণরূপে ইউটিলাইজ করতে পারছেন না। কেন? যেহেতু সে পঞ্চমের অধিপতি চতুর্থে বসে আছে, এই নেগেটিভ ইম্প্যাক্টটা আমি কিছু অংশে দেখেছি। তবে গাড়ি বাড়ি সব রকম জায়গা থেকেই কিন্তু পজিটিভ থাকবে। কম বয়সে শিক্ষা লাভের জন্য এই অবস্থান ভীষণ ভালো, এটা খুবই পজিটিভ একটা কানেকশন থাকছে। এবং পঞ্চম পতি চতুর্থে বসে থাকার জন্য বললাম শিক্ষা লাভের জন্য খুব ভালো। প্রেম সম্পর্কের মাধ্যমে জীবনে সাফল্য লাভের জায়গা কিন্তু থাকবে। দৃষ্টির ক্ষেত্রে এই ক্ষেত্রেও এখানে অষ্টমে দৃষ্টি পড়বে, তো সেক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যে অষ্টমে দৃষ্টির মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে থাকবে, অবশ্যই থাকবে। এবং দশমে যেহেতু দৃষ্টি পড়বে, তো শিক্ষকতার দিক থেকে তারা জীবনে সাফল্য লাভ করতে পারে, কর্মজীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, যেহেতু অষ্টমপতি দশমে দৃষ্টি দিচ্ছে, কিন্তু অবশ্যই খুব ভালো, কোনো অসুবিধা নেই। এবং দ্বাদশ স্থানে যেহেতু চতুর্থ ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, অতএব কিছুটা সময় তাকে জন্মস্থান থেকে দূরে থাকার যোগ তৈরি করতে পারে, আবার পুনরায় সে ফিরে এসে তার গৃহতে সময় কাটাতে পারেন। খুবই ভালো এই অবস্থানকে আমরা ধরে চলতে পারি। এই ঘরে যদি বক্রী হয় সেক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে। মিত্র ক্ষেত্রে বক্রী মানে যে কটা ফলাফল বললাম প্রত্যেকটা ফলাফল একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে, সব রকম দিক থেকে সুখ সে পাবে না। এই বিষয়টা মাথায় আপনাদেরকে কিন্তু রাখতে হবে। যদি পঞ্চমে অবস্থান করে, পঞ্চমের ক্ষেত্রে তো আমরা এটা প্রথমেই ধরে রাখবো যে পঞ্চমে যেহেতু পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করছে নিজের ঘরে, এটা সর্বসেরা অবস্থান হয়ে গেল। খুবই শুভ এই অবস্থানকে আমরা ধরতে পারি। জাতক বা জাতিকা যেই হোক না কেন, বিদ্যার ঘরে, সন্তানের ঘরে কারক গ্রহ, তার কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মানে সন্তান সুখ, বিদ্যালাভ, শিক্ষায় উন্নতি, প্রেমে সাফল্য, সৃজনশীল কর্মের সাফল্য, সামাজিক পরিচিতির ক্ষেত্রে খুব মানে এই অবস্থান খুবই শুভ ধরা হবে। আধ্যাত্মিক জ্ঞান থাকবে, সব রকম দিক থেকে পঞ্চমে অবস্থানকে আমরা সর্বোচ্চ শুভ ধরতে পারি। যদি এই ঘরে বক্রী হয়ে যায় তখন কিন্তু এই ফলাফলের মধ্যেও কমতি চলে আসবে। বক্রী যেন না হয় এটা দেখে নেবেন। এখানে সময়গত বন্ধুত্ব দেখার দরকার নেই, নিজের ঘরেই নিজে বসে আছে, সব রকম দিক থেকে পজিটিভ আমরা এটা ধরে চলবো। আয়ুর বৃদ্ধিও এখানে কিন্তু পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি নিয়ে এসে করাবে। দৃষ্টির ক্ষেত্রে আমরা যদি এই বিষয়টা দেখি, এখানে সেম সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়ার জন্য অবশ্যই ইচ্ছা পূরণের জন্য খুব ভালো অবস্থান, এটাকে আমরা ধরে চলতে পারি। এবং তার সাথে পঞ্চম দৃষ্টিতে যেটা আমরা দেখব নবম স্থানে, তো এখানে ভাগ্যের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে ধার্মিক হবে জাতক, ধার্মিক জ্ঞানও থাকবে তার মধ্যে, এটাও খুব পজিটিভ একটা দিক। এবং যদি আমরা নবম দৃষ্টিটা দেখি সেক্ষেত্রে কিন্তু লগ্নে পড়বে, অতএব এখানে ব্যক্তিত্বের মধ্যে একটা স্ট্রংনেস, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারীও কিন্তু সে হবে, যথেষ্ট জ্ঞানী সে হবে। পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে, এটা দেবগুরু বৃহস্পতির নিজ ঘর, এটাকে খুব ভালো করে বুঝবেন। দেবগুরু বৃহস্পতি জন্মছকে বিদ্যার কারক, জ্ঞানের কারক, সন্তানের কারক, সে যদি নিজ অবস্থাতে বসে থাকে, প্রথম বিষয় হচ্ছে এটা বিপরীত রাজযোগে সূত্র লাগু হবে। কেন? তার কারণ সে অষ্টম ঘরের অধিপতি। অষ্টম জ্যোতিষশাস্ত্রের সূত্র অনুযায়ী ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরের অধিপতি, যেহেতু তিনটে নেগেটিভ ঘর হয়, তিনটে ঘরের অধিপতি যে কোনো তিনটি ঘরের মধ্যে অবস্থান করলে তখন সেটা বিপরীত রাজযোগ হয়। বিপরীত রাজযোগ মানে কি? আপনাদেরকে ভীষণ সংঘর্ষের মধ্যে রাখবে, রেখে তারপরে ফলাফল দেবে। তবে লগ্নাধিপতিকে কিন্তু স্ট্রং থাকতে হবে, তবেই বিপরীত রাজযোগ হবে। তো প্রথম বিষয় হচ্ছে যদি ষষ্ঠে বসে থাকে, দেখে নিন 5 ডিগ্রির মধ্যে বসে আছে কিনা, তাহলে সে পূর্ণ নীচ হয়ে গেল। ঠিক আছে, সেক্ষেত্রেও বিপরীত রাজযোগ লাগু হবে। কিন্তু যেহেতু পঞ্চম ঘরের অধিপতি নীচ হয়েছে, অতএব বিদ্যালাভের সমস্যা, সন্তান সুখের সমস্যা, প্রেম সম্পর্কের সমস্যা। এবং ষষ্ঠ ঘর কিসের ঘর হয়? রোগ ঋণ রিপুর ঘর হয়। তাহলে রোগে বৃদ্ধি, ঋণে বৃদ্ধি, গুপ্ত শত্রুতাতেও বৃদ্ধির জায়গা কিন্তু নিয়ে চলে আসবে। এছাড়াও ধরে নিন রোগের ক্ষেত্রে কিডনির সমস্যা, লিভারের সমস্যা, সুগার বেড়ে যাওয়া, হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, এরকম ধরনের সমস্যাও কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে।
যদি লগ্নাধিপতি খুব স্ট্রং অবস্থাতে থাকে, বিপরীত রাজ্য হয়, তাহলে যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো হওয়ার পরে আলটিমেট উন্নতি কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে কটা সমস্যা বললাম, প্রেমের সমস্যা প্রথমে দেবে, তারপর কিন্তু স্টেবল হবে। শিক্ষা লাভের ক্ষেত্রে ভীষণ সংঘর্ষ করে তবে শিক্ষা লাভ হবে। গুপ্ত শত্রুর ক্ষেত্রেও আমরা এটা দেখেছি যে দেখুন, শত্রু আপনাদের ভীষণ ক্ষতি করবে, তারপরে সে আপনার পিছন ছাড়বে। তো এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। এবং সন্তান সুখের ক্ষেত্রেও প্রথমে ভীষণ সংঘর্ষের জায়গা বা সন্তান হলেও সন্তানের থেকে দূরত্ব তৈরি করে দেয়, তবে গিয়ে জায়গাটা ঠিকঠাক হয়। এবার যদি 5 ডিগ্রির ওপরে থাকে এবং শনির সাথে সময়গত বন্ধুত্বে যদি থাকে, সেম সূত্র বৃহস্পতি বসে থাকলে, শনি আগের 3টে ঘর বা পরে 3টে ঘরে থাকলে এখানে সময়গত বন্ধুত্ব হচ্ছে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির নেগেটিভিটি কিছুটা কমবে। এবং দেবগুরু বৃহস্পতির নিজ ভঙ্গ হচ্ছে কিনা এটা সব থেকে আগে দেখতে হবে। শনির দৃষ্টি যদি এখানে দেবগুরু বৃহস্পতির ওপর পড়ে, তাহলে সেক্ষেত্রে নিজ ভঙ্গর জায়গাটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি ধরুন শনি আপনার বৃশ্চিকে বসে, 3য় দৃষ্টির মাধ্যমে নিজ ভঙ্গ হয়ে যাবে। যদি দ্বাদশে বসে, 7ম দৃষ্টির মাধ্যমে নিজ ভঙ্গ হয়ে যাবে। যদি এখানে ধরুন তুলাতে বসে, তাহলে 10ম দৃষ্টির মাধ্যমে নিজ ভঙ্গ হয়ে যাবে। তো এই জায়গাটা উঠে আসছে, সরি তুলা নয়, এখানে যদি মেষে বসে সেক্ষেত্রে 10ম দৃষ্টিটা মকরে পড়বে, সেক্ষেত্রে নিজ ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে আগে দেখতে হবে। শনি যদি বৃশ্চিকে বসে, মেষে বসে অথবা কর্কটে বসে, শনি 3টে দৃষ্টি, যে কোনো একটি দৃষ্টি যদি এখানে বৃহস্পতির ওপর পড়ে যায় এবং সে 5 ডিগ্রির কমে থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি নিজ ভঙ্গ হয়ে যাবে। এবার যদি দেবগুরু বৃহস্পতি এই ঘরে বক্রি হয়, অবশ্যই খুব শুভ। বক্রি হয়ে গেলে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে না। হ্যাঁ, সন্তান সুখের ক্ষেত্রে একটু বাধা আসবে ঠিকই, কিন্তু শুভ, অবশ্যই শুভ। এখান থেকে যদি আমরা দৃষ্টিটা দেখি, দৃষ্টির বিষয়টাকে আগে ভালো করে বুঝতে হবে যে কোন অবস্থাতে বসে আছে তার উপর ডিপেন্ড করে। যদি নিচস্থ হয়ে বসে থাকে, নিজ ভঙ্গ না হয়, তখন দৃষ্টিটাও নিচ হয়ে যাবে, নেগেটিভিটি দেবে। ষষ্ঠ স্থান থেকে যখনই ধরুন 5ম দৃষ্টিটা এখানে আপনার 10ম স্থানে পড়বে, সেই জায়গাতে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে চলে আসবে। এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কেননা এখানে যেই 10ম ঘরে দৃষ্টি পড়বে, কর্ম সংক্রান্ত জায়গাতে সমস্যার জায়গা। দ্বাদশ স্থানে পড়বে, অধিক ব্যয় করিয়ে দেবে। এখান থেকে যদি আমরা 9ম দৃষ্টিতে দেখি, 2য় স্থানে পড়বে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, আপনাদের আর্থিক স্টেবিলিটির মধ্যে সমস্যার জায়গা চলে আসবে, অর্থ ক্ষতি হয়ে যাবে। এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আগে দেখে নিন কী অবস্থাতে বসে আছে। এরপর যদি 7ম স্থানে বসে থাকে, 7ম ঘরের ক্ষেত্রেও আপনারা সময়গত বন্ধুত্বটা দেখে নেবেন। এখন দেখুন, পঞ্চমপতি 7মে বসছে, এটা খুব ভালো জিনিস। 7ম ঘর আমাদের দাম্পত্য জীবনের ঘর হয়, অবশ্যই এটা খুব পজিটিভ হিসাবে ধরা হবে। কেন, বিবাহিত জীবনে উন্নতির জায়গা দেবগুরু বৃহস্পতি দেবে, কেন তার কারক। একটা নারীর জন্মছকে দেবগুরু বৃহস্পতি কিন্তু পুরুষকারক গ্রহ হয়, তো তার ক্ষেত্রে অবশ্যই এই অবস্থানটাকে ভালো ধরা হবে। কিন্তু 8ম ঘরের অধিপতি, বাধারও কারণ, তো অবশ্যই দাম্পত্য জীবন সুখের হবে। কিন্তু যদি দেরিতে বিবাহ করা হয় বা বিবাহের শুরুতে ভীষণ সংঘর্ষ দেখা গেল, তার পরবর্তীতে সেক্ষেত্রে দেখা গেল যে তারা জীবনে সুখ পাচ্ছে, না হলে প্রথম দিকটাতে কিন্তু সমস্যার জায়গা দিতে পারে এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান। তবে একটা বিষয় আমি দেখেছি যে তার পার্টনার যে হবে, জীবনসঙ্গী বা সঙ্গিনী যে হবে, যথেষ্ট শিক্ষিত হবে, যথেষ্ট মডার্ন হবে, যথেষ্ট তাদের মধ্যে চিন্তাধারার মধ্যে একটা পজিটিভনেস কিন্তু থাকবে। তাদের যদি আপনাদের 7মে যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে, তাদের পরামর্শ নিয়ে জীবনে চলতে পারেন, তাহলে আমি বলবো অবশ্যই এই অবস্থান কিন্তু খুব ভালো। এর সাথে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো কিছু পরিবর্তন আসে। প্রথম জীবনে স্টেবল হতে দেয় না বিজনেসের ক্ষেত্রে, কিন্তু একটা সময়ের পর সেই বিজনেসও কিন্তু জীবনে গ্রোথ নিয়ে চলে আসে। মিষ্টির দোকানের বিজনেস, ফুডের বিজনেস, এরম ধরনের বিজনেস, এডুকেশনাল বিজনেস, বই খাতার বিজনেস, এক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা অবশ্যই দেবগুরু। মুদিখানার দোকান, গ্রোসারি শপ, এইগুলোও কিন্তু খুব পজিটিভ হয়ে যায়। তো এক্ষেত্রে আমি বলবো না যে ভীষণ নেগেটিভ, একটু দেরিতে বিবাহ হওয়ার চান্সেস থাকে বা একটু দেরিতে জীবনে গ্রোথের চান্স থাকে, কেননা অষ্টমপতি 7মে বসে লগ্নকেও দেখবে, সেক্ষেত্রে একটু দেরি করাবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর দৃষ্টিগুলো মোটামুটি ধরুন সেমই হবে, এখানে একাদশে দৃষ্টি পড়বে, সেই জায়গা থেকে অবশ্যই খুব পজিটিভ। ইচ্ছা পূরণের ক্ষেত্রে একটু দেরি হবে, কিন্তু ইচ্ছা পূরণ অবশ্যই হবে। এবং 9ম দৃষ্টি 3য় স্থানে পড়বে, খাটবে, পরিশ্রম করবে এবং সেখান থেকে লাভ কিন্তু তারা পাবে। এবার যদি অষ্টমপতি 8মে বসে থাকে, এটা নেগেটিভ কখনো না, এটাও কিন্তু সর্বোচ্চ পজিটিভ। কেন, কারণ দেবগুরু বৃহস্পতি নিজে এই ঘরে যখন বসে যাচ্ছে, সে স্ট্রং হয়ে যাচ্ছে, সে কমফোর্টেবল হচ্ছে। অতএব 8ম ঘর স্ট্রং মানে এখানে কিন্তু 5ম ঘরও স্ট্রং। পরিষ্কার হয়েছে বিষয়টা? কেন, তার কারণ নিজের ঘরে সে বসে আছে মানে সে স্ট্রং, অতএব সে নিজের দুটো ঘরকেই স্ট্রং করবে। অতএব 8মে বসে আছে মানে 5ম ঘর রিলেটেড সর্বোচ্চ পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পাবেন। 8মে বসে আছে মানে নেগেটিভ নয়। তাহলে এক্সট্রা কী পাবেন এখানে, আপনাদের দীর্ঘায়ু হবে, আপনাদের আধ্যাত্মিক জ্ঞান থাকবে, গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট থাকবে, হঠাৎ করে আপনারা লাভবান হয়ে যেতে পারেন, গুপ্ত সম্পত্তি পেয়ে যেতে পারেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তাদের সাফল্যের জায়গা থাকবে, যারা ধরেন তন্ত্র সাধনার সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো জায়গা থাকবে। অবশ্যই এটাকে কখনোই নেগেটিভ ধরা যাবে না। কিন্তু 8মে বসে আছে, কিছুটা সংঘর্ষ প্রথম দিকে দেবে, তারপরে কিন্তু অবশ্যই খুব পজিটিভ। এটা দ্বিতীয় ক্ষেত্রে সংঘর্ষ আসবে না, প্রথম দিকেই সংঘর্ষটা দিয়ে দেবে, এটা মাথায় রাখতে হবে। এই ঘরে যদি বক্রি থাকে আমি নেগেটিভ ধরবো, যদি 7মও বক্রি থাকে তাহলে সেক্ষেত্রে আমি নেগেটিভ ধরবো দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে। আর এখানেও বক্রি থাকলে কিন্তু নেগেটিভ ফলাফল দিয়ে দেবে।
আয়ুর কারক গ্রহ যখন বক্রী হবে তখন আয়ুকে ক্ষয় করে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। সব ক্ষেত্রে যদি নিজের ঘরে বক্রী হয় সে নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। দৃষ্টির ক্ষেত্রে এখানে অষ্টম থেকে দ্বাদশে দৃষ্টি দেবে, খুব সহজে ত্যাগ করবার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু ভীষণ পজিটিভলি থাকবে, এটা সর্বদা মাথায় রাখতে হবে। সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে দেবে, তো আমি বললাম হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে এটা খুব পজিটিভ হয়ে যায়। এবং অষ্টম থেকে নবম দৃষ্টি যেটা পড়বে চতুর্থ স্থানে পড়বে, তো গৃহসুখের ক্ষেত্রে অবশ্যই এই অবস্থান খুব ভালো। মায়ের হেলথ নিয়ে কিছুটা সমস্যার জায়গা আসতে পারে, বাট মায়ের থেকে সাপোর্ট কিন্তু সর্বদাই আপনারা পাবেন, অসুবিধার জায়গা কিন্তু কোনো অংশেই থাকছে না। এরপরে যদি নবম স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, নবম ঘর, পঞ্চম নবম ত্রিকোণের অধিপতি, ত্রিকোণে রাজ্য হয়ে যাচ্ছে আবার পুনরায়। তো নবম স্থানে অবস্থান মানে ভাগ্যান্নতি, এটা প্রথমেই চলে আসছে। এবং ধার্মিক পথে সে চলতে পছন্দ করবে, এটাও কিন্তু চলে আসছে। এবং পিতার সাপোর্ট কিন্তু সে জীবনে অবশ্যই পাবে। এবং আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে কিন্তু ভীষণ ভালো থাকবে, এইটা একদম 100%। বিদেশে ভ্রমণের যোগ, আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণের যোগ, এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে যথেষ্ট পজিটিভনেস নিয়ে আসবে। এবং দৃষ্টির ক্ষেত্রে যদি আমরা দেখি, লগ্নে দৃষ্টির মাধ্যমে তার ব্যক্তিত্ব যথেষ্ট পজিটিভ হবে, ধার্মিক পথে সে চলবে। সপ্তম দৃষ্টি তৃতীয়, পরিশ্রম পরাক্রম করতে সে যথেষ্ট ভালোবাসবে, মানে যথেষ্ট সাহসী হবে, অলস কোনো দিক থেকে হবে না। এবং তার কিন্তু নবম দৃষ্টি নিজের ঘরে পড়বে, অতএব সন্তান সুখ, প্রেম সম্পর্ক সব রকম দিক থেকে ভালো। এবং শিক্ষা লাভের ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ কিন্তু পঞ্চম নবম কানেকশানের ক্ষেত্রে এই জন্মছকে তৈরি হচ্ছে। অবশ্যই অবস্থানকে সর্বসেরা ধরা হবে। এরপরে যদি দশম স্থানে বসে থাকে, সেম সময়গত বন্ধুত্ব কিন্তু আমাদেরকে দেখতে হবে। শুক্রের সাথে যদি সময়গত বন্ধুত্বে অবস্থান করে, তাহলে আমি বলবো যে দেবগুরু বৃহস্পতি দশম কানেকশনকে ভীষণ শুভ ধরা হবে। যদি সময়গত বন্ধুত্বে না থাকে তাহলে কিন্তু ভীষণই অশুভ ধরা হবে, কেন অষ্টম ঘরের পূর্ণ নেগেটিভিটিটা তখন এই ঘরে পড়ে যাবে। অষ্টম ঘরের নেগেটিভিটি মানে কি? কর্মজীবনে সংঘর্ষ, বারংবার কর্ম পরিবর্তন, কোনো বিজনেসের সেটেলমেন্ট নেই, ঋণ বেড়ে যাওয়া, এরম ধরনের সমস্যাগুলো দিয়ে দেবে। যেটাই করতে যাবেন তার মধ্যে বাধা চলে আসবে। যদি সময়গত বন্ধুত্বে বসে থাকে তাহলে সর্বোচ্চ শুভ। ব্যবসা করুন, টিচিং প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন, অ্যাডভাইসমূলক কর্মের সাথে যারা যুক্ত আছেন, আইনি কর্মের সাথে যারা যুক্ত আছেন, খাবারের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের প্রত্যেকের জন্য এই অবস্থান ভীষণ শুভ ধরা হবে। যে কোনো অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত আছেন সব রকম দিক থেকে শুভ ধরা হবে। তো যদি সময়গত বন্ধুত্বে না বসে থাকে, এগুলো প্রবলেম কিন্তু চলে আসবে, এটা মাথায় রাখতে হবে। এবং দৃষ্টিটাকেও যদি আমরা দেখি, এখান থেকে দশম থেকে আমরা যদি দেখি, পঞ্চম দৃষ্টি আসবে কন্যাতে দ্বিতীয় স্থানে, বাণীর মাধ্যমে অর্থ উপার্জনের জায়গা চলে আসছে। অবশ্যই নিজের কর্মের মাধ্যমে আর্থিক স্টেবিলিটি নিজের জীবনে নিয়ে আসবে, সেটাও খুব ভালো। চতুর্থ দৃষ্টি মানে গৃহসুখ, বাড়ি গাড়ি সব কিছু সুখ পাবে, সব রকম দিক থেকে ভালো। এবং এখান থেকে আমরা যেটা দেখবো, নবম দৃষ্টি ষষ্ঠে পড়বে, তো চাকরি করে প্রথম জীবনে উন্নতি, তার পরবর্তীতে বিজনেসের দিকে যেতে পারে, সেইরকম ধরনের একটা যোগ কিন্তু এখানে ক্রিয়েট করছে। শুধু দেখে নিন সময়গত বন্ধুত্বে বসে আছে কিনা। এবার যদি ধরুন সময়গত বন্ধুত্বে বসে নিই এবং দেবগুরু বৃহস্পতি এখানে বক্রী হয়ে আছে, তাহলে আমি বলবো এক্ষেত্রে সমস্যার জায়গা থাকছে না। পরিষ্কার হয়েছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে যদি একাদশ স্থানে বসে থাকে, এইখানেও আপনারা সময়গত বন্ধুত্ব দেখে নিন। পঞ্চমপতি হয়ে একাদশ স্থানে যদি অবস্থান করে, নিজের ঘরের বিপরীত ঘরে গ্রহ কিছুটা দুর্বল হয়ে যায়। এই ঘরে যদি বক্রী হয়, আমি বলবো খুব ভালো। ইচ্ছা পূরণ, শখ পূরণ সব কিছুর জন্য এই অবস্থানকে ভীষণ শুভ ধরা হবে। কেননা পঞ্চম ঘরের অধিপতি একাদশ স্থানে যখনই বসে থাকবে, বক্রী যখন হয়ে যাবে, কেন তার বলা যেতে পারে সমক্ষেত্র নয় শত্রুক্ষেত্র, সেই জায়গায় যখন সে বক্রী হবে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। ইচ্ছা পূরণের জন্য অবশ্যই খুব ভালো। আয় লাভ বা যে কোনো জায়গার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করতে পারে। এবং এডুকেশনের সাফল্য, সন্তান সুখের ক্ষেত্রে সাফল্য, কেন তার দৃষ্টিটা তার নিজের ঘরে পড়ছে। পরিষ্কার হয়েছে, পঞ্চম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে, পরিশ্রমের জায়গা থেকেও খুব পজিটিভ, এটা আমরা ধরে নিতে পারি। এবং তার নবম দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে, অতএব বিবাহের পরে জীবনে উন্নতির জায়গাও কিন্তু থাকবে, বিজনেসের গ্রোথও থাকবে, উন্নতি সব রকম দিক থেকে। বন্ধু ভাগ্য এদের খুব ভালো হয়, বন্ধুর সাপোর্ট কিন্তু এরা জীবনে খুব ভালো রকম পায়। বড় দাদা দিদির থেকেও এরা জীবনে কিন্তু খুব ভালো সাপোর্ট পায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি দ্বাদশ স্থানে অবস্থান করে, উচ্চ হয় এই ঘরে, তো এইটা একটা বড় বিষয়। সিংহ লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে উচ্চ অবস্থাতে, দেবগুরু বৃহস্পতির কি পূর্ণ পজিটিভ ফলাফল পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। কিন্তু এই সকল জাতক বা জাতিকারা ভীষণ ত্যাগী হয়, তাদের কিন্তু জীবনে কোনো চাওয়া পাওয়া ঠিক থাকে না, তারা সব কিছুতেই মানিয়ে নিতে পছন্দ করে। তো এই একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তবে কি দ্বাদশ অবস্থান করছে মানে তারা ব্যয় তো করবে, সঠিক খাতে ব্যয় হবে, ধার্মিক খাতে ব্যয় হবে, বিদেশ যাত্রাতে তার সাফল্য থাকবে, বাইরে গিয়ে সেটেল হওয়ার জন্য খুব ভালো যোগ, বাইরে এডুকেশন, পঞ্চমপতি দ্বাদশে বাইরে এডুকেশন, সব রকম দিক থেকে কিন্তু এটা পজিটিভ আমরা ধরতে পারি, নেগেটিভ কোনো অংশ নয়। নেগেটিভ কিন্তু দৃষ্টির ক্ষেত্রে চলে আসবে। দেখুন, সপ্তম দৃষ্টি ষষ্ঠে পড়ছে মানে রোগের পেছনে অর্থ খরচ করবে,
মামার বাড়ি মাসির বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করবে, এই দৃষ্টির মাধ্যমে নেগেটিভিটি তৈরি হবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসে। এবার ষষ্ঠের দৃষ্টি, যেরকম আমি বললাম সুগার, বৃহস্পতি রিলেটেড যে সকল রোগগুলো সেগুলো আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে, এই ধরনের সমস্যাগুলো আসবে। এবং যেহেতু ধরুন পঞ্চম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে, সেই জায়গা থেকে জন্মস্থান থেকে দূরে থাকার যোগ তৈরি হয়ে যাচ্ছে। দ্বাদশ থেকে চতুর্থকে কানেকশান দিচ্ছে। যদি মঙ্গল দুর্বল থাকে তাহলে বিদেশে গিয়ে সেটেল তৈরি করিয়ে দেবে। এবং এইখান থেকে যেটা নবম দৃষ্টি তার নিজের ঘরে পড়ছে, অতএব এই জায়গাতে আমি বলবো আয়ু ক্ষয় কিছুটা তো করাবেই, যেহেতু সে অষ্টমপতির দ্বাদশে। এবার বিপরীত রাজ্য যদি হয়ে যায়, বিপরীত রাজ্য কী করে হবে? দ্বাদশে বসে আছে, সূর্যকে স্ট্রং থাকতে হবে। যদি সূর্য স্ট্রং থাকে তাহলে এই অবস্থান দেবগুরু বৃহস্পতির জন্য খুব শুভ আমরা ধরে নিতে পারি। এইখানে কিন্তু বক্রি হলে নেগেটিভ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি। উচ্চস্থানে বক্রিগুলো নিচস্থ সমান ফলাফল দেয়, এটা মাথায় রাখবেন। তো বক্রি হলেও কিন্তু চলবে না। চন্দ্রের সাথে সময়গত বন্ধুত্ব দেখারও দরকার নেই, যেহেতু তারা একে অপরের পরম মিত্র হয়। তো সব রকম দিক থেকে আমি বলবো অবস্থান খারাপ নয়। এখন যেটা আমাদের মেন প্রশ্ন ছিল প্রথমে, যে দেবগুরু বৃহস্পতি যদি দশা বা অন্তর্দশা বা আপনাদের জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি সিংহ লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরে অবস্থান করলে আপনারা রত্ন ধারণ করতে পারবেন। আমি প্রথমত বলবো সব ঘরে অবস্থান করলেই রত্ন ধারণ করা যেতে পারে, কিন্তু দ্বিতীয়ের ক্ষেত্রে সময়গত বন্ধুত্ব, তৃতীয়ের ক্ষেত্রে সময়গত বন্ধুত্ব, ষষ্ঠের ক্ষেত্রে না পড়াটাই ভালো, এবং বাদবাকি দশমের ক্ষেত্রে এবং একাদশের ক্ষেত্রে সময়গত বন্ধুত্ব দেখবেন। দ্বাদশের ক্ষেত্রেও কিছু অংশে না পড়াটাও ভালো। বাদবাকি লগ্ন, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং তার সাথে আপনাদের এই ঘরগুলোতে দশম, একাদশ এবং দ্বিতীয়, তৃতীয় এর ক্ষেত্রেও যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে, তাহলে সে যদি ডিগ্রিগতভাবে ভীষণ দুর্বল থাকে, 29 ডিগ্রি, 28 ডিগ্রি বা 1-2 ডিগ্রিতে থাকে, বা সূর্যের সাথে অস্ত হয়ে যায়, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির মহারত্ন অবশ্যই আপনারা পোকরাজ পরে বৃহস্পতির পূর্ণ পজিটিভ ফলাফল পেতে পারেন। ষষ্ঠের ক্ষেত্রে কেন না করলাম? ষষ্ঠের ক্ষেত্রে ধরুন খুব দুর্বল অবস্থাতে বসে আছে, 5 ডিগ্রির মধ্যে বসে আছে, নিচস্থ হয়নি, 5 ডিগ্রির ওপরে বসে আছে, তবুও কেন না করলাম? আপনাদের ঋণ বাড়িয়ে দিতে পারে ষষ্ঠ অবস্থান করে। ততএব সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করুন, সেটা ভালো। দ্বাদশের ক্ষেত্রেও কেন না করলাম? কেন খরচ বাড়িয়ে দিতে পারে। এই বিষয়গুলো যদি নিয়ন্ত্রণে থাকে তখন সেক্ষেত্রে আপনারা পড়তে পারেন, তবে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই পড়ুন, এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এবং এক্ষেত্রে আমি বলবো দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র আপনারা পাঠ করতে পারেন যাদের মকরে বসে আছে, কর্কটে বসে আছে। বাদবাকি এখানে যদি সময়গত বন্ধুত্বের না থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনারাও দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করুন, ওম ব্রেং বৃহস্পতায় নমঃ, সেটা আপনাদের জন্য বেশি শুভ হবে। তো এই ছিল আমাদের সিংহ লগ্ন সাপেক্ষে 12টি ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।